জীবনানন্দ দাশের একটা কবিতার নাম তিমির হননের গান, মানে অন্ধকারকে হত্যা করার গান। নামটা শুনলেই কেমন একটা বিপ্লবী অনুভূতি হয়, তাই না? মনে হয় যেন মশাল হাতে এগিয়ে যাওয়ার ডাক। কিন্তু কবিতাটা পড়তে শুরু করলেই সব গুলিয়ে যায়। এই গানটা আসলে কে গাইছে, আর কোন অন্ধকারকে মারার কথা হচ্ছে? ঠিক এইখানেই তো কবিতাটার আসল মজা। এর শিরোনামটা যতটা সোজা, ভেতরের পথটা ততটাই জটিল আর ধোঁয়াশাপূর্ণ। আমাদের কাছে কবিতাটা তো আছেই, সাথে এর প্রেক্ষাপট নিয়ে কিছু বিশ্লেষণও রয়েছে। হ্যাঁ, আজ আমরা চেষ্টা করব এই কঠিন কবিতাটার একেবারে ভেতরে ঢুকে এর আসল মানে আর প্রেক্ষাপটটা সহজ করে বুঝতে। চলুন তাহলে সেই অন্ধকারেই ডুব দেওয়া যাক। তবে তার আগে এই কবিতাটা ঠিক কোন সময় লেখা, সেই পরিবেশটা একটু জানা দরকার। একদম। কারণ সময়টা না জানলে হয়তো এই তিমির বা অন্ধকারটাকেই আমরা ঠিক মতন চিনতে পারবো না। একদম ঠিক পয়েন্ট। দেখুন, সূত্র অনুযায়ী কবিতাটা প্রথম ছাপা হয় ১৩৫০ বঙ্গাব্দে। মানে ১৯৪৩ সাল। হ্যাঁ, ১৯৪৩ কবিতা পত্রিকায়, আর বই হিসেবে বেরোয় আরও পরে ১৯৪৮-এ ৭টি তারার তিমির কাব্যগ্রন্থে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, মন্বন্তর হয়ে গেছে, মানে পৃথিবী একটা ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক তাই, এটা এমন এক সময় যখন মানুষের এতদিনের বিশ্বাস, মূল্যবোধ, সভ্যতা সবকিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। জীবনানন্দের আগের কবিতা থেকে তো এটা বিলকুল আলাদা। হ্যাঁ, রূপসী বাংলাতে যে স্নিগ্ধ শান্ত প্রকৃতির ছবি আমরা পাই, এখান থেকে তিনি যেন এক ধাক্কায় ছিটকে এসে পড়লেন কলকাতার যান্ত্রিক দমবন্ধ করা জীবনে। তিমির হননের দান সেই বিরাট বদলের একটা সাক্ষী। দারুণ একটা প্রেক্ষাপট। এবার চলুন কবিতার প্রথম স্তবক দিয়ে শুরু করি। শুরুটা কিন্তু এই ভয়ঙ্কর সময়ের থেকে একেবারে আলাদা, একটা স্বপ্নের মতো ছবি দিয়ে। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেবে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা, শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। কি অসাধারণ শান্তচাষপূর্ণ একটা ছবি, তাই না? এখানে মূল শব্দটা হল জল। হ্রদ, নদী, সমুদ্র, সবই জল। হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা রূপে। আর মানুষও যেন সেই জলের মতোই একে অপরের সাথে মিশে যাচ্ছে, কোনো বাধা ছাড়াই। এটা বিশ্বযুদ্ধের আগের একটা সময়ের ছবি, যখন জীবনটা অনেক সহজ ছিল, ছন্দময় ছিল। জলের মতো মিশে যাওয়া, বাহ! মানে সম্পর্কগুলোতে কোনো জটিলতা নেই, খুব স্বাভাবিক একটা ঐক্য। ঠিক। আর শতাব্দীর সূর্যের নিকটে, এই লাইনটা তো ভীষণ আশাবাদী। মনে হচ্ছে নতুন শতাব্দীর ভোর, সবকিছু কি দারুণ হবে। একদম। বিংশ শতাব্দীর শুরুতে মানুষের মনে যে একটা বিরাট আশা ছিল, বিজ্ঞান আর সভ্যতার ওপর অগাধ বিশ্বাস ছিল, এটা তারই প্রতিচ্ছবি। তখন জীবনকে শেখার জন্য আলাদা করে কোনো চেষ্টা করতে হতো না। জীবন নিজেই নিজেকে শিখিয়ে দিত। হ্যাঁ, জীবনের যে স্বাভাবিক স্পন্দন বা আলোড়ন, সেটাকে অনুভব করার সুযোগ ছিল, জোর করে কিছু করতে হতো না। কিন্তু এই সুন্দর শান্ত ছবিটা বেশিক্ষণ থাকে না। পরের স্তবকে সুরটা কেমন বদলে যেতে শুরু করে। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। এর চোখে কোনো সন্দেহ ছিল না। একদম। তারা ভাবত তাদের যে ইতিহাস, যে ঐতিহ্য বা উত্তরাধিকার, সেটা একেবারে নিষ্কলঙ্ক, তাতে কোনো গ্লানি নেই। তারা তাদের অতীত নিয়ে গর্বিত ছিল। আর সেই বিশ্বাস থেকেই জীবনে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। তাই তারা সহজে হাসতে পারত, খেলতে পারত, ভালোবাসতে পারত। কারণ মনে কোনো জটিলতা বা সংশয় ছিল না। কিন্তু এর পরেই আসছে সেই লাইনটা, যেটা আমার মতে গোটা কবিতার মোড় ঘুরিয়ে দেয়। আমার তো এই লাইনটা পড়লেই গায়ে কাঁটা দেয়। সেই সব রীতি আজ মৃতর চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। একদম ঠিক ধরেছেন। উপমাটা অসাধারণ। মৃতের চোখ যেমন খোলা থাকে, কিন্তু কিছুই দেখে না। ঠিক তেমনি অতীতের সেই সুন্দর বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি সবকিছু আজ থেকেও যেন নেই। হ্যাঁ, যুদ্ধ পরবর্তী প্রজন্ম সেগুলোর দিকে তাকাচ্ছে ঠিকই, কিন্তু কোনো আলো বা প্রেরণা খুঁজে পাচ্ছে না। সংযোগটাই কেটে গেছে। আর তারা তাকিয়ে আছে তারার আলোর দিকে, সূর্যের দিকে নয়। অর্থাৎ যেটুকু আলো আছে তা অনেক দূরের, টিমটিমে এবং শীতল। কিন্তু সেই আলোতেও তারা নিরালোক বা অন্ধকার দেখছে। আশা খোঁজার জায়গাতেও তারা শুধু শূন্যতাই খুঁজে পাচ্ছে।
অতীত আর বর্তমানের মধ্যে একটা দেওয়াল উঠে গেছে। আর এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তো বর্তমানের রুক্ষ চেহারাটা আরও স্পষ্ট হয়ে ওঠে, তাই না? কবি তো এর পরেই আমাদের সেই বাস্তবতার ছবিটা দেখাচ্ছেন। ঠিক। তিনি বলছেন, হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই জের টেনে আজও খেলি। সূর্যালোক নেই, তবুও সূর্যালোক মনোরম মনে হলে হাসি। এখানে দেখুন, সূর্যালোক নেই কথাটা কবি সরাসরি বলে দিচ্ছেন। জীবনের সেই উষ্ণতা, সেই আসল আলোটা আর নেই। এখন যা আছে তা হল হেমন্তের প্রান্তরের তারার আলোক, অর্থাৎ এক শীতল, ফ্যাকাশে, নির্লিপ্ত বাস্তবতা। আর এই অবস্থাতেও জীবন চলছে, কিন্তু সেটার সত্যিকারের জীবন নয়। সেই জের টেনে আজও খেলি, এই খেলা শব্দটা খুব অদ্ভুত। জীবনটা যেন আর যাপন করা হচ্ছে না, জীবনের অভিনয় করা হচ্ছে। একদম। এটা একটা যান্ত্রিক অভ্যাস মাত্র। কোনো আনন্দ নেই, আবেগ নেই। পরের লাইনটা তো আরও ভয়ঙ্কর। সূর্যালোক মনোরম মনে হলে হাসি, অর্থাৎ সূর্য যে সুন্দর সেটাও এখন আর অনুভব করা যায় না, শুধু মনে হয়। আর সেই মনে হওয়ার উপর ভিত্তি করে একটা যান্ত্রিক হাসি হাসতে হয়। ভেতরের অনুভূতিটা মরে গেছে। আর এই যান্ত্রিক অনুভূতিহীন জীবনের ছবির মধ্যেই কবি একেবারে অন্য একদল মানুষের কথা নিয়ে আসেন। যারা এই মধ্যবিত্ত বিষণ্ণতারও অনেক বাইরে। লাইনগুলো বেশ লম্বা আর ছবিগুলো খুব স্পষ্ট। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্য খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রে জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এই অংশে কবি যেন ক্যামেরাটা প্যান করে সমাজের একেবারে নিচুতলার মানুষগুলোর দিকে ধরছেন। ভদ্র সাধারণ মানে মধ্যবিত্ত শ্রেণী, যারা নিজেদের বিষণ্ণতা নিয়ে বিমর্ষ। কিন্তু তাদের থেকেও গভীর এক অন্ধকারে বাস করে এই মানুষগুলো। তাদের জীবনটা মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেবকেও ছাড়িয়ে গেছে। মধ্যবিত্তের বেদনা বা নিরাশার মধ্যে তাও একটা হিসেব থাকে, একটা কারণ খোঁজার চেষ্টা থাকে। কিন্তু এদের জীবনে সেই হিসেব করারও অবকাশ নেই। তাদের জীবনচক্রটা দেখুন, লঙ্গরখানা, নর্দমা, ওভারব্রিজ, ফুটপাত, একটা ভয়ঙ্কর বৃত্তের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। আর তাদের শেষ আশ্রয় কোথায়? নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এখানে আবার সেই নক্ষত্র ফিরে এলো। কবিতার শুরুতে ছিল জীবনের উষ্ণতার প্রতীক, শতাব্দীর সূর্য, আর এখন একেবারে শেষে এসে আশ্রয় নিতে হচ্ছে নক্ষত্রের শীতল নির্লিপ্ত আলোর নিচে। ঘুম আর মৃত্যু এখানে প্রায় সমার্থক হয়ে গেছে। হ্যাঁ, এরপর কবি এই দুই শ্রেণীর মধ্যে একটা স্পষ্ট বিভাজন টানছেন। এরা সব এই পথে, ওরা সব ওই পথে। তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। এখানে এরা হলো ওই ফুটপাতের প্রান্তিক মানুষেরা। ওরা সম্ভবত উচ্চবিত্ত, যারা এই সংকট থেকে নিজেদের বাঁচিয়ে অন্য কোনো পথে চলে গেছে। আর আমরা হলাম মধ্যবিত্ত। কবি নিজেকে এই দলেই ফেলছেন। কিন্তু মধ্যবিত্তের জগৎটাকে তিনি বলছেন মোদির জগৎ। মোদির মানে তো মাদক বা নেশাগ্রস্ত। এটা কেন? কারণ মধ্যবিত্ত শ্রেণী এক ধরনের ঘোরের মধ্যে বাস করে। ঠিক তাই। তারা প্রান্তিকদের মতো কঠিন বাস্তবের মুখোমুখি হয় না, আবার উচ্চবিত্তদের মতো সংকট থেকে পালিয়েও যেতে পারে না। তারা তাদের পড়াশোনা, সংস্কৃতি আর নিরাপদ জীবনযাপনের একটা ছোট গণ্ডির মধ্যে এক ধরনের নেশায় বুঁদ হয়ে থাকে। আর তাদের পথটা হলো বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। এই লাইনটা আমাকে সবচেয়ে বেশি ভাবায়। এটা একটা প্যারাডক্স। বেদনা যদি অন্তহীন হয়, তাহলে সেটা বেদনাহীন হয় কি করে? কবি কি এখানে আমাদের সঙ্গে শব্দ নিয়ে খেলা করছেন, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? ঠিক এই ধাঁধাটাই তো মধ্যবিত্তের সংকট। তাদের কষ্টটা প্রান্তিক মানুষের মতো পেটের জ্বালা বা শারীরিক নয়, তাই আপাতদৃষ্টিতে মনে হয় বেদনাহীন। তাদের প্রতিদিন হয়তো অন্যের চিন্তা করতে হয় না। কিন্তু ভেতরে ভেতরে যে শূন্যতা, যে অর্থহীনতার বোধ, তার কোনো শেষ নেই। তাই এটা অন্তহীন। এটা এমন এক অসার অবস্থা যেখানে আপনি কষ্টটাকেও ঠিকমতো অনুভব করতে পারছেন না। অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। হ্যাঁ, মানে কষ্ট আছে, কিন্তু কষ্ট করার মতো অনুভূতিটাই ভোঁতা হয়ে গেছে। এ এক না বাঁচা না মরার মতো পরিস্থিতি। সাংঘাতিক। একদম। তীব্র আনন্দের অনুভূতিও নেই, আবার তীব্র কষ্টের অনুভূতিও নেই। শুধু একটা অন্তহীন, অসার শূন্যতা বয়ে নিয়ে বেড়ানো।
এটাই বিশ্বযুদ্ধ পরবর্তী মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কবিতার একেবারে শেষ স্তবকে কবি যেন আবার আগের কথায় ফিরে আসছেন, কিন্তু এবার অন্ধকারটা যেন আরও ঘন, আরও ব্যক্তিগত মনে হচ্ছে। কিছু নেই, তবু এই জেরটেনে খেলি, সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। প্রথম দুটো লাইন তো আমরা আগেই আলোচনা করেছি, সেই যান্ত্রিক জীবন, সেই মেকি হাসি, কিন্তু শেষের দুটো লাইন একেবারে চমকে দেয়। মহানগরীর মৃগনাভি ভালোবাসি লাইনটা একদিকে যেমন সুন্দর, তেমনি কেমন যেন অস্বস্তিকর। মৃগনাভি বা কস্তুরীর গন্ধ তো খুব তীব্র, মাদকতাপূর্ণ। কবি এই ধ্বংস হয়ে যাওয়া, পচতে থাকা শহরের প্রতি ভালোবাসা অনুভব করছেন। এটা তো এক ধরনের বিকৃত রুচি মনে হচ্ছে। ঠিক তাই, এখানেই কবিতার জটিলতা চরমে পৌঁছায়। এই শহরের ক্ষয়ে যাওয়া, এর অন্ধকার, এর পচন, এই সব কিছুর মধ্যেই কবি এক ধরনের মাদকতা খুঁজে পাচ্ছেন। তিনি এই অন্ধকারকে তুলনা করছেন জীবিত বা মৃত রমণীর সাথে, যা একই সাথে রহস্যময়, আকর্ষণীয় এবং ভয়ঙ্কর। এটা নৈতিক অবক্ষয় এবং মানসিক ক্লান্তির এক চূড়ান্ত ছবি, আত্মসমর্পণও বলা যেতে পারে। আর এই ভয়ঙ্কর সুন্দর অনুভূতিটার মধ্যে থেকেই জন্ম নিচ্ছে কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মারাত্মক প্রশ্নটা। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? এটাই হলো কবিতার একেবারে কেন্দ্রে থাকা প্রশ্ন। মুখে আমরা অন্ধকার দূর করার কথা বলছি, তিমির হননের গান গাইছি, কিন্তু তলে তলে আমরাই কি এই অন্ধকারকে উপভোগ করছি? আমাদের এই হতাশা, এই বুদ্ধিবৃত্তিক যন্ত্রণা, এই অর্থহীনতার বোধ, এই সব কিছু নিয়ে চর্চা করাটাই কি আমাদের এক ধরনের বিলাসিতা? তার মানে কবি নিজের প্রজন্মকে, নিজের শ্রেণীকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। বলছেন, তোমরা যে অন্ধকার দূর করার কথা বলছো, তোমরা কি সত্যি সেটা চাও? নাকি এই অন্ধকারেই আরাম খুঁজে পেয়েছ? একদম। এটা এক চরম আত্মজিজ্ঞাসা। এই প্রশ্নটা করার জন্য অসম্ভব সৎসাহস লাগে। আর এই কঠিন, অস্বস্তিকর প্রশ্নের পরেই কবিতাটা শেষ হচ্ছে। কিন্তু শেষটা কোনো উত্তরে নয়, বরং একটা ঘোষণার মধ্যে দিয়ে। আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, কবি কিন্তু বলছেন না আমরা তিমির বিনাশী। তিনি জোর দিয়ে বলছেন হতে চাই। হ্যাঁ, এটাই মূল কথা। এটা কোনো বাস্তবতার ঘোষণা নয়, এটা একটা ইচ্ছার ঘোষণা, একটা তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ। কবি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, আমরা হয়তো তিমির বিলাসী হয়ে পড়েছি। আমাদের মধ্যে অন্ধকারকে ভালোবাসার প্রবণতা তৈরি হয়েছে, কিন্তু সেই আত্ম উপলব্ধির মধ্যে থেকেই জন্ম নিচ্ছে অন্ধকারকে বিনাশ করার একটা মরিয়া চেষ্টা, একটা সংকল্প। তাহলে এই হতে চাওয়াটাই আসল গান। ঠিক ধরেছেন, কবিতার শিরোনাম তিমির হননের গান। এই গানটা কোনো জয়োল্লাস নয়, এই গানটা হল চূড়ান্ত হতাশা আর আত্মসংশয়ের মধ্যে থেকেও অন্ধকারকে অস্বীকার করার গান। অন্ধকারকে বিনাশী হতে চাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছা শক্তিটাই হলো গান। একদম। তাহলে পুরো কবিতাটা জুড়ে আমরা একটা জার্নি করলাম, একটা উজ্জ্বল, আশাবাদী অতীত থেকে শুরু করে এক অন্ধকার, সংযোগহীন বর্তমানের মধ্যে দিয়ে আমরা পৌঁছলাম এক গভীর আত্মজিজ্ঞাসার কাছে। আর শেষে পেলাম একটা অনিশ্চিত কিন্তু দৃঢ় সংকল্প। কোনো সহজ সমাধান নেই। জীবনানন্দের বড় কবিতায় কোনো সহজ সমাধান থাকে না। ঠিক, তিনি সংকটটাকেই তুলে ধরেন তার সমস্ত জটিলতা দিয়ে। একদিকে অন্ধকারকে জয় করার আকাঙ্ক্ষা, আর অন্যদিকে সেই অন্ধকারের প্রতি এক গোপন, প্রায় নিষিদ্ধ আকর্ষণ। এই দ্বন্দ্বটাই আধুনিক মানুষের সংকট। আর এই দ্বন্দ্বটাতে ধরতে পেরেছিলেন বলেই কবিতাটা আজকের দিনেও এত প্রাসঙ্গিক। সত্যি। আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কলকাতা আর আজকের পৃথিবীর মধ্যে অনেক তফাৎ, কিন্তু এই বেদনাহীন, অন্তহীন বেদনা বা তিমির বিলাসী হওয়ার প্রশ্নটা কি আজও আমাদের ভাবায় না? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের সময়ের নানা সংকট, সোশ্যাল মিডিয়া তৈরি করা হতাশা আর একাকিত্বের মধ্যে আমরাও কি কখনো কখনো নিজেদের দুঃখ আর অন্ধকারকে নিয়ে এক ধরনের বিলাসিতা করি? ভেবে দেখার মতো।